মাতৃহীনা হওয়ার তপ্ত স্মৃতি নিয়ে যখন রুশদির বয়স মাত্র 11, তখন থেকেই তার আশ্রয় নানা বাড়ি। শেখ বাড়ির আদরের নাতনি হয়ে বড় হওয়া রুশদি যেন আগলে রাখা এক রূপকথার রাজকুমারী। বাবার দিকের ভাগ্যটা আমাবস্যার মতো অন্ধকার হলেও নানা বাড়িতে সে পেয়েছে পূর্ণিমার জ্যোৎস্নার মতো অঢেল ভালোবাসা। আর সেই ভালোবাসার ভিড়ে উজানের সঙ্গে তার সম্পর্কটা ছিল একটু অন্যরকম। বয়সের ব্যবধান কম হওয়ায় তারা ছিল একে অপরের প্রাণের বন্ধু। উজানের সেই সযত্ন খেয়াল রাখা থেকে হয়তো হৃদয়ের কোনো এক কোণে অঙ্কুরিত হয়েছিল এক গভীর অনুরাগ। শরীরকে শিকলে বাঁধা যায়, কিন্তু অবাধ্য মন কি আর শাসন মানে? তাই শত শাসনে উজানের মনটা পড়ে আছে রুশদির কাছে। আজ রুশদির মায়ের মৃত্যুবার্ষিকী। মিলাদ আর দোয়ার আনুষ্ঠানিকতা শেষে রুশদির আবদারেই তাদের আসতে হলো পতেঙ্গা সমুদ্র সৈকতে। বিষণ্ণতাগুলো নীল জলরাশির কাছে জমা দিতে চায় সে। আকাশে তখন দিনের শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার আয়োজন চলছে। অস্তর আগে রক্তিমাবা মেঘের পায়ে মেখে সূর্যটা যেন অতল সাগরে অবগাহন করতে নামছে। আকাশে সে সিঁদুরের রঙের ছটা আছড়ে পড়ছে বঙ্গোপসাগরের নীল বুকে। চারদিকের এক মায়াবী গোধূলি বেলার রাজত্ব। সমুদ্রের পাড়ে একা দাঁড়িয়ে আছে রুশদি। তার পরনে দবদবে সাদা থ্রি-পিস। শেষ বিকেলের দামাল বাতাস তার ওড়না আর অবাধ্য চুলগুলো নিয়ে মেতেছে এক লুকোচুরি খেলায়। বাতাসের তোড়ে চুলগুলো নিয়ে যখন বারবার তার চোখের উপর আছড়ে পড়ছে, তখন তাকে এক অপার্থিব কোনো জলরাশির মতো লাগছে, জলপরীর মতো লাগছে। শুভ্র বাসনা সেই তরুণী যেন শোক আর সৌন্দর্যের এক অদ্ভুত সংমিশ্রণ। ফারাজ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিল। পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি। তার আভিজাত্য যেন ব্যক্তিত্বকে আরও গম্ভীর করে তুলেছে। দুহাত পকেটে গুজে সে মুগ্ধ নয়নে রুশদিকে দেখছিল, সুযোগ দিচ্ছিল তাকে নিজের মতো করে সময় কাটানোর। হঠাৎই রুশদি বালির উপর বসে পড়ল। উত্তাল ঢেউগুলো এসে বারবার ধুয়ে দিয়ে যাচ্ছে তার নগ্ন পা জোড়া। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার ফেরার পালা। ফারাজ দৃঢ় পায়ে এসে রুশদির গা ঘেঁষে বসল। মুহূর্তের মধ্যে এক অদ্ভুত কাণ্ড ঘটল। রুশদি যেন পরম নির্ভরতায় এক নুয়ে পড়া কচিলতার মতো নিজের মাথাটা এলিয়ে দিল ফারাজের শক্ত কাঁধে। ফারাজের মেরুদণ্ড মুহূর্তেই শরতের আকাশের মতো শক্ত হয়ে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠলেও সে সমুদ্রের দিক থেকে দৃষ্টি সরালো না। বরফ শীতল কণ্ঠে কেবল শুধু বলল, এই রুশদি। বলুন। রুশদির কণ্ঠস্বর সমুদ্রের গর্জনের মাঝেও স্পষ্ট শোনালো। তুমি কি কখনো আমার কাছে কিছু লুকাতে চাও? রুশদি খানিক অবাক হয়ে ফারাজের দিকে তাকালো। হঠাৎ এই প্রশ্ন কেন? ফারাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি চাইলে উজানের ব্যাপারটা আমার থেকে গোপন করতে পারতে। তুমি নিজে না বললে আমি কোনোদিনও জানতাম না। রুশদি আবার শান্ত স্বরে কিন্তু দৃঢ়তার সাথেই উত্তর দিল, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু লুকাতে চাই না, সেটা যতটাই তিক্ত সত্য হোক না কেন। তাই যা সত্যি তাই বলেছি। ফারাজ আবারও প্রশ্ন করল, কেন লুকাতে চাও না? রুশদি সাগরের ঢেউর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কথা লুকালে সম্পর্কে পাটল ধরে ফারাজ সাহেব, সন্দেহ বাড়ায়। আজ আমার কাছ থেকে না জানলে হয়তো কোনো একদিন অন্যভাবে জানতেন। তখন আপনার মনে হতো কেন আমি গোপন করলাম। বিষয়গুলো তখন গোলমেলে ঠেকত। যদিও সত্যিটা বলে আমি হয়তো এখনই একটা গোলমাল পাকিয়ে ফেলেছি। আপনিও বেশ সিরিয়াস হয়ে গেলেন। যাকগে, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এসব নিয়ে এখন ভেবে ভেবে মাথার চুল পাকিয়ে কোনো লাভ নেই। ফারাজ অবাক হয়ে রুশদিকে দেখল। মেয়েটার চিন্তাধারা তাকে বিস্মিত করে। গতকালকের ব্যবহার বাদ দেওয়ার মতো কি ছিল আদৌ? সে বলল, তুমি কি সব বিষয়ে এমন পজিটিভ থাকো? কারণ যে কোনো বিষয়কে ইতিবাচকভাবে নিলে সেটা জীবনে খুব একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে না। তাই মাঝে মাঝে খারাপ পরিস্থিতিকেও পজিটিভলি নেওয়াই উত্তম। ফারাজ এতক্ষণ রুশদিকে যতটা অপরিপক্ক মনে করেছিল, রুশদি ঠিক তার উল্টো। মানুষের বাহিরের খোলস দেখে ভিতরটা চেনা যে কতটা দায়, তা ফারাজ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছোটবেলা থেকে যে পরিস্থিতির মধ্য দিয়ে রুশদি বড় হয়েছে, তা তাকে সময়ের আগেই পরিপক্ক করে তুলেছে। সে অতিশয় বুঝদার এক মেয়ে, নিজের দায়িত্বগুলো হাসি মুখে কাঁধে তুলে নিতে জানে। তাই তো বিয়ের পর অতীতের সব পিছুটান বলে সে বর্তমানে মন দিয়েছে। এ পারাজি এখন তার বর্তমান, এ পারাজি তার ভবিষ্যৎ। নিয়তি যাকে পাশে বসিয়ে দিয়েছে তাকে মেনে না নিয়ে কি আর উপায় আছে? কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা খেলা করল।
কেবল ছাগলের গর্জন সে নিস্তব্ধতা ভাঙছে। ফারাজ দৃঢ়স্বরে বলল, রুশদি, একটা প্রশ্ন করি? করে ফেলুন। তুমি আমাকে স্বামী হিসাবে সত্যি মানো তো? রুশদি একটু হেসে বলল, না মানার কোনো কারণ আছে? সাক্ষী মেনে কবুল বলেছে, নিজ হাতে রেজিস্ট্রি খাতায় সই করেছে, একই ছাদের নিচে আপনার সাথে থাকছি। তবে মানব না কেন? তার মানে মেনে নিয়েছ? রুশদি ফারাজের কাঁধে নিজের মাথার ভারটা আরেকটু বাড়িয়ে দিয়ে পিস করে বলল, আপনার কাঁধে মাথাটা এমনি এমনি রাখিনি, না মানলে রাখতাম না। ফারাজ একটু ইতস্ত করে বলল, আমাদের বিয়ের তো বেশ কয়েক মাস হয়ে গেল। তোমার কি মনে হয় আমরা এই কয়েক মাসে একদিনও সাধারণ স্বামী স্ত্রীর মতো সংসার করেছি? রুশদি ছোট করে উত্তর দিল, না। তবে আমাদের কি নতুন করে সংসারের যাত্রা শুরু করা উচিত নয়? রুশদি আবার ফারাজের চোখের দিকে তাকিয়ে দুষ্টমি ভরা হাসিতে বলল, আমরা অলরেডি লেট ক্যাপ্টেন সাহেব। জোয়ারের জল এসে বারবার ভিজিয়ে দিচ্ছে তাদের চারখানি পা। একটু আগের বৃষ্টিতে পরিবেশটা এখন হিমশীতল, কিন্তু সেই শীতলতার মাঝেও দুজনের হৃদয়ে এক উষ্ণ অনুভূতি ছোঁয়া। সমুদ্রের সেই বালুকাময় তট থেকেই শুরু হলো এই যুগলের এক নতুন পথচলা, এক নতুন যাত্রা, যে যাত্রার গন্তব্য অজানা হলেও বিশ্বাসটা অটুট। এ এক এমন বন্ধন যা হয়তো কেবল মৃত্যুর কাছেই হার মানবে, তার আগে নয়। ফারাজের গলার স্বরে এক অদ্ভুত জড়তা, অপরাধবোধে যেন নুইয়ে আসছে তার পৌরষ। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি তোমাকে যদি একটা সরি বলতে চাই, তবে কিভাবে বলবো? গতরাতে সে তিক্ত ঝগড়াটা ফারাজের মনে কাটার মতো বিচ্ছে। উজানের কথা শুনে একজন স্বামী হিসাবে তার রক্ত মাথায় চড়ে গিয়েছিল ঠিকই, কিন্তু রুশদির উপরে এভাবে চিৎকার করাটা বোধহয় ঠিক হয়নি। রুশদি হয়তো কিছুটা অবাধ্য, কিছুটা চঞ্চল, কিন্তু সে এমন কোনো আচরণ কখনোই করেনি যাতে তাকে সন্দেহ করা যায়। নিজের ভুলের ভারে ফারাজ আজ তাই ক্ষমা প্রার্থী। রুশদি তার শান্ত শীতল চোখে ফারাজের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনি সরি কেন বলতে চান? গতকাল তোমার সাথে করা ঝগড়ার জন্য। রুশদি খানিকটা রসিকতার সুরেই বলল, তবে তো আপনার কয়েকশবার আমাকে সরি বলা উচিত। প্রতিদিন তো কিছু না কিছু নিয়ে আপনি আমার সাথে ঝগড়াই করেন। কালকের বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল রুশদি। আপনি কি ভিতরে ভিতরে অপরাধবোধে ভুগছেন? রুশদির সোজা সাপটা উত্তর। ফারাজ স্বীকারোক্তি দেওয়ার মতো করে বলল, হ্যাঁ। রুশদি মনে মনে খুশি হলো ফারাজের উত্তরে, তবে প্রকাশ করল না। তাহলে আর সরি বলার দরকার নাই। কেন? রুশদি সমুদ্রের নোনা বাতাসের দিকে মুখ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আপনি বুঝতে পেরেছেন যে আপনি একটা ভুল করেছেন, আর আপনি তার জন্য অনুতপ্ত। এখানে সরি বলার আর কিছু বাকি নেই। সরি তো কেবল একটা শব্দ মাত্র। অনেক সময় এটি বড় সস্তার অর্থহীন মনে হয়, বিশেষ করে যখন আঘাতটা গভীর হয়। তখন শব্দ দিয়ে কি আর সে ক্ষত পূরণ করা যায়? অনুতাপ যখন ভেতর থেকে আসে, তখন তা প্রকাশের জন্য শব্দের চেয়ে আচরণের পরিবর্তন বেশি জরুরি। সে একটু থেমে আবারও বলতে শুরু করে, তাছাড়াও আপনার সরিটা আমি তখন গ্রহণ করতাম যদি আপনার কথায় আমি কষ্ট পেতাম। সত্যি বলছি, আমি আপনার কথায় বিন্দুমাত্র কষ্ট পাইনি। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমার আচরণ আরও বেশি উগ্র হতো। আপনি নিজেকে সামলে নিয়েছেন, আল্লাহ ভালো জানেন। তাই ওসব গিল্টি ফিলিং আর সরি দুটোরই এখন আর কোনো দরকার নেই। ফারাজ অবিশ্বাসী দৃষ্টিতে চাইল, তুমি বলতে চাইছো তুমি সত্যি কষ্ট পাওনি আমার কথায়? রুশদি আবার ফারাজের কাঁধ থেকে মাথাটা তুলে সোজা হয়ে বসল। বিশাল বঙ্গোপসাগরের দিকবিস্তৃত জলরাশির দিকে তাকিয়ে বুক ভরা এক নিঃশ্বাস ছেড়ে নিজেকে হালকা করল সে। তারপর ফারাজের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক স্বরে বলল, আমি বলতে চাচ্ছি না পারাব সাহেব, আমি বলছি যে আপনি বিন্দুমাত্র রাগ করিনি আমি। একটু আগেই তো বললাম, আমি সব কিছুকে ইতিবাচকভাবেই নিই। আমার উপর ওই কথাগুলো বলার অধিকার আপনার ছিল, তাই বলেছেন। জীবনের সব বিষয়ে কষ্ট পেলে চলে না, কিছু কিছু জায়গায় নিজেকে শক্ত করে ধরে রাখতে হয়। আপনি আমার স্বামী, আপনার অধিকারের জায়গাটা তো আমি অস্বীকার করতে পারি না। রুশদি বলল সে কষ্ট পায়নি, তবে আসলে একটু হলেও কষ্ট পেয়েছিল। তবে ফারাজ যখন নিজেই গিল্টি ফিল করেছে, এভাবে সরি চাইতে চাচ্ছে, এটাই তার কাছে কষ্ট চেয়ে বেশি মূল্যবান। সিরিয়াস মুহূর্তটা নিমিষে হালকা হয়ে গেল ফারাজের এক সিলতি দুষ্টমিতে। সে বাঁকা হেসে রুশদির দিকে তাকিয়ে বলল, বাহ, আপনি তো দেখছি দারুণ জ্ঞানী, এক মহিয়সী হয়ে গিয়েছেন মিসেস সারফারাজ খান। কী সব ভারী ভারী কথা বলছেন? জ্ঞানী ব্যক্তিরা আসলে নিজেকে হুটহাট প্রকাশ করে না,
সময় বুঝে করে, যেমনটা এখন আমি করছি। ফারাজ আবার আসল জায়গায় খোঁচা দিল। তাই খাটো পটলের মাথায় এত জ্ঞান এলো কোথা থেকে শুনি? খাটো পটল? ডাকটা কানে যেতে রুশদির মেজাজের পারদ চট করে চড়ে গেল। কিছুক্ষণ আগে সেই স্নিগ্ধ আবেশটা যেন এক ফুরুৎকারেই উড়ে গেল। সুন্দর একটা রোমান্টিক সময়কেও এই লোকটা ঝগড়ায় পরিণত না করলে শান্তি পায় না। রুশদি একটা কৃত্রিম হাসি ঠোঁটে জ্বলিয়ে বলল, আপনার কি ঝগড়া না করলে ভাত হজম হয় না, মিস্টার ম্যানারলেস খাম্পা? ফারাজ আবার হু হু করে হেসে উঠল। জানো রুশদি, আমার কানে আজও সেই বাসর রাতের কথা ভাসে। সাদা পাঞ্জাবিতে আমাকে দেখে তুমি কাকতাড়ুয়া বলেছিলে। রুশদি নাক ছিটকে বলল, সেদিন তো কাকতাড়ুয়াই লাগছিল, আর আজ এই সাদা শার্ট আর কালো প্যান্টে আপনাকে ঠিক একটা বকের মতো লাগছে। ফারাজ আবার এক ধাপ এগিয়ে বলল, আর তোমাকে কেমন লাগছে জানো? এই যে তোমার ফাঁকির বাসার মতো উস্কো খুস্কো চুল আর এই সাদা থ্রি পিস, সব কিছু মিলিয়ে তোমাকে ঠিক কবরস্থানের হাড় চাবানো পেতনির মতো লাগছে। রুশদি আবার চরম রেগে গেল। গলার স্বর সপ্তমে ছড়িয়ে বলল, আপনি আসলেই একটা ম্যানারলেস। কোথায় যে কি বলতে হয় তার ন্যূনতম জ্ঞান আপনার নেই। এত সুন্দর একটা মুহূর্ত আপনি নষ্ট করে দিলেন। দেখ, থাকুন আপনি আপনার বকবকানি নিয়ে, আমি চলে গেলাম। রুশদি হনহনিয়ে গাড়ির দিকে হাঁটা দিল। রাগে তার পা কাঁপছে। ফারাজ বালির উপর বসে থেকে রুশদির বিরক্তি উপভোগ করতে লাগলো এবং একসময় শব্দ করে হেসে ফেলল। মেয়েটাকে রাগিয়ে দেওয়ার মাঝে যে এক অদ্ভুত প্রশান্তি আছে তা ফারাজ আগে জানত না। রুশদি কিছুটা দূরে যেতেই সমুদ্রের বাতাসের দৌড় আরও বাড়ল। রুশদির থ্রি পিসের চুলগুলো অবাধ্যের মতো উঠছে, যেন নীল জলরাশির পটভূমিতে এক অপার্থিব দৃশ্য। ফারাজ চট করে ফোন বের করে এই মায়াবী মুহূর্তটা ফ্রেমবন্দি করে নিল। পরক্ষণে ফারাজ দৌড়ে গিয়ে রাগিয়ার মুখে মুখে তর্ক করা তা সে বেয়াদব বউটাকে পাজাখোলা করে কোলে তুলে নিল। ফারাজের এই আকস্মিক কাণ্ডে রুশদি থতমত হয়ে গেল। বিস্ময়ের ঘোর কাটার আগেই সে দেখল সে ফারাজের বলিষ্ঠ দুই বাহুর ভিতরে বন্দী। ভয়ে এবং অবাক হয়ে সে ফারাজের গলা জড়িয়ে ধরল। ফারাজের ঠোঁটের কোণে তখন বিজয়ী এক দুষ্টুমি ভরা হাসি। ফারাজ যখন রুশদিকে পাঁজাকোলা করে কোলে তুলে নিল, তখন সাগরের বাতাস যেন আরও উন্মাতাল হয়ে উঠল। গোধূলি সে রক্তিম আকাশ নিমেষে কালো মেঘে ঢাকা পড়েছে। হঠাৎ করেই টুপটুপ করে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে শুরু করলো তাদের উপরে। বৃষ্টির চাটে চারদিকের পরিবেশটা এক লহমায় ধোঁয়াটে আর মায়াবী হয়ে উঠেছে। ফারাজের সাদা শার্ট আর রুশদির সাদা থ্রি পিস, দুজনের পোশাকে বৃষ্টির জলে ভিজে গায়ের সাথে লেপ্টে যাচ্ছে। ফারাজ সেই বৃষ্টিতে ভিজতে ভিজতেই রুশদিকে নিয়ে এগোতে লাগলো। শব্দ আর সমুদ্রের গর্জন মাঝে এক অদ্ভুত রোমান্টিক আবহ তৈরি হলো। ফারাজ রুশদির বুকে দুঃখ ফুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে। ফারাজের এমন কাণ্ডে রুশদির মস্তিষ্ক তখন শূন্য। তাহা কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত সেটা বুঝতে পারছে না। সে শুধু তাকিয়ে লোকটির কাণ্ড দেখছে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় সমুদ্রের নির্জন তীরে একে অপরে জড়িয়ে ধরা তারা যেন এক নতুন কাব্যের সূচনা করল। ফারাজ তার ঠোঁটের কোণে সেই অমলিন হাসিটা ধরে রেখে গুনগুনিয়ে উঠল, গান আপাতত মনে পড়ছে না, পরে লিখে দিব। চট্টগ্রাম থেকে ফেরা হয়েছে 2 দিন হলো। হঠাৎই ফারাজের ট্রিপ পড়ে যাওয়ায় সেদিন রাতেই ঢাকায় ফিরতে হয়েছিল তাদের। একদিনের ট্রিপ শেষ করে আজ দুপুরে বাড়ি ফিরেছে ফারাজ। দীর্ঘ জার্নির ক্লান্তি কাটিয়ে ফ্রেশ হয়ে ফারাজ তার চিরচেনা অভ্যেসে ফিরে গেছে। শখের ম্যাকাও পাখি ট্যাটোর সঙ্গে তার দেখা করে এখন ব্যস্ত নতুন আনা একজোড়া বিদেশি কবুতর নিয়ে। এদিকে রুশদির উপর পড়তেছে এক কঠিন গুরুদায়িত্ব। শেরকে পড়াতে হবে, সামনেই পরীক্ষা। ফারাজের কড়া শাসন, হয় সে নিজে পড়াবে নয়তো রুশদিকে পড়াতে হবে। সে সানন্দে তার রুশদি মমকে বেছে নিয়েছে। তবে ফারাজ এখন হুমকি দিয়েছে, শেরের রেজাল্ট খারাপ হলে এর কড়া মাসুল কিন্তু রুশদিকেও গুনতে হবে। পড়ার টেবিলে রুশদি তখন শেরকে ইংরেজি গ্রামার বোঝাচ্ছিল। হঠাৎ বই থেকে মুখ তুলে শের ভারী অদ্ভুত এক প্রশ্ন করে বসল, আচ্ছা মম, আই ডোন্ট নো, এর বাংলা কি? রুশদি খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি জানি না। শেরের ঠোঁটের কোণে তখন দুষ্ট হাসি। সে মাথা নেড়ে ইস করে বলল, ইস মম, তুমি এত বড় হয়ে গেছ অথচ সামান্য আই ডোন্ট নো এর বাংলা জানো না? রুশদি আবার একটু অবাক হয়ে আবারও বলল, শের, আই ডোন্ট নো এর বাংলা অর্থই হচ্ছে আমি জানি না। সে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলল, তুমি তো আসলেই দেখছি কিচ্ছু জানো না মম। রুশদির আবার শাসন করার ভঙ্গিতে বলল, শের, তুমি কিন্তু এবার আমার সাথে মজা করছো। চুপচাপ পড়ো তো। রেজাল্ট খারাপ হলে তোমার বাবা যখন বকা দিবে তখন আর ওই কাঁদো কাঁদো মুখ করে থেকো না বলে দিলাম।
কিন্তু সে নাছোড়বান্দা। সে আদরে গলায় আবদার করল, মম প্লিজ বলো না, আই ডোন্ট নো এর বাংলা কি। রুশদি আবার হাল ছেড়ে দিয়ে বিরক্তিকর সুরে বলল, বললাম তো আমি জানি না, এখন পড়ো। কেন জানো না? তুমি বড় হয়েও এটা পারো না? শেরের কণ্ঠে রাজ্যের বিস্ময়। রুশদি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তো পারি না, তুমি পারো, পারলে বলো তো দেখি কি। শের আবার সৌগরবে দাঁত বের করে হেসে দিল। তারপর রুশদির দিকে ঝুঁকে এসে বলল, আই ডোন্ট নো এর বাংলা হচ্ছে আই লাভ ইউ মম, তোমাকে এত্তগুলো ভালোবাসা। ফুসকে ছেলেটার এমন অভাবনীয় উত্তরে রুশদি হু হু করে হেসে ফেলল। এই ছোট্ট ছেলেটা যে তাকে নিজে কতটা নিবিড়ভাবে ভালোবেসে ফেলেছে তা ভেবে তার বুকটা ভরে উঠল। তার মনে হলো অন্যের সন্তান যদি তাকে এতটা ভালোবাসতে পারে তবে নিজের সন্তানের আর কী বা প্রয়োজন। রুশদি হাসি মুখে শেরের পাশে বসে তার তুলতুলে গাল দুটো আলতো করে টেনে দিয়ে বলল, তোমাকেও এতগুলো ভালোবাসা শেষ শোনা, আমার প্রিয় অ্যাংরি বার্ড। এবার দুষ্টমি তোলা থাক, পড়ায় মন দাও। শেরের পড়ায় মন বসছে না কিছুতেই। বইয়ের পাতা উল্টে সে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ মম, এত পড়তে ভালো লাগে না। রুশদি আবার একটু ভয় দেখানোর সুরে বলল, না পড়লে কিন্তু পরীক্ষায় ফেল করবে, আর ফেলটুস ছেলের সাথে কোনো দিন কেউ নিজের মেয়ের বিয়ে দিবে না, তাই ঠিকঠাক পড়ো, না হলে কিন্তু কপালে বিয়ে নেই। বিয়ের কথা শুনে সে লজ্জা পেয়ে বলল, উফ মম, তুমি এসব কি বলছো? আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? রুশদি হেসে ফেলে বলল, এখনও হয়নি তো কি হয়েছে, একদিন তো হবে, সেদিন তো একটা বউ লাগবে তোমার, তাই না? না, আমি কখনো বিয়েই করব না। কেন করবে না? সে মুখটা কুঁচকে বলল, বিয়ে করতে হয় মেয়েদের, আর মেয়েদের আমার একদম পছন্দ না। এরা উফ এত কথা বলে, আর কথায় কথায় ভ্যা ভ্যা করে কাঁদে, এজন্যই আমার মেয়েদের একটুও ভালো লাগে না। রুশদি আবার একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, তার মানে কি তোমার আমাকেও পছন্দ নয়? সে তড়িগড়ি করে সামাল দিল, তা তো বলিনি, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তোমাকে আর পাপাকে আমি একদম সমান সমান ভালোবাসি, কিন্তু আমার ওই ফিমরোজকে একটুও পছন্দ না। ও কিছু হলেই ভ্যাবায় করে কাঁদে, কথায় কথায় শুধু ভাইয়া কোলে নাও, ভাইয়া এটা দাও। জানো মম, ওনার চকলেটকে সলকেট বলে। উফ, কী যে বিরক্তিকর, ওকে আমার একটু ভালো লাগে না। তার উপর পাপা ওকে এত আদর করে যে আমার হিংসে হয়। ও পাপার আদরের ভাগ বসায়, এই জন্যই ওই রোজের বাচ্চাটাকে আমার একটুও পছন্দ না। রুশদি আবার দুষ্টমি করে বলল, তাই নাকি? তাহলে তোমার বিয়েটা ওই প্রিমরোজের সাথেই দিয়ে দেওয়া যাক, কি বলো শের? প্রিমা আপুকে আজই তাহলে বলবো নাকি? শের মুখটা বাংলা পাঁচার মতো করে বলল, ইস মম, তুমি আমার সাথে মজা করছো? ওই পিতনিটার সাথে আমার বিয়ে? শের এসে রাগি রাগি আর অসহায় চেহারা দেখে রুশদি আর হাসি চেপে রাখতে পারল না। সশব্দেই সে হেসে উঠল। রমনা পার্কের কাঠফাটা রোদ আর ঘাম জড়ানো গরমের মাঝেও চারদিকে এক নিস্তব্ধতা। একটি সিমেন্টের বেঞ্চিতে দুপাশে দূরত্ব রেখায় বসে আছে তিথি আর শান। শান তার মুখে মাস্ক আর মাথায় ক্যাপটা ভালো করে চেপে রেখেছে, কেউ চিনে না ফেলে এই ভয়ে। বেঞ্চের উপর আয়েশ করে হাত রেখে সে উদাস গলায় বলল, আমি হয়তো 2-3 দিনের ভিতর আবার চলে যাব। তিথি মুখ গড়িয়ে অন্যদিকে তাকিয়েছিল, ছোট করে জবাব দিল, কবে আসবেন আবার? দেরি হবে। ও। তিথির কণ্ঠে একরাশ বিষণ্ণতা। শান আবার তিথির দিকে ফিরে বলল, এবার ফিরে এসে আপনাকে সরাসরি খানবাড়ির ছোট পুত্রবধূ করে নিয়ে যাব। তিথি একটু তেতো হাসল। মিথ্যে আশা দেওয়া দয়া করে বন্ধ করুন। আমি মিথ্যে আশা দিচ্ছি না তিথি, শানের স্বরে দৃঢ়তা। তিথি আবার তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, রুশদিকে কি আমাদের সম্পর্কের কথা বলেছেন? বলা হয়নি। আপনি কি বলেছেন? তিথি দীর্ঘশ্বাস ফেলে বলল, না, সাহস করতে পারিনি। রুশদি বিষয়টাকে কিভাবে নেবে ঠিক বুঝতে পারছি না। শান অভয় দিয়ে বলল, আমি বলে দিব, সমস্যা নেই। আপনার ফ্যামিলি কি আমাদের এই সম্পর্ক মানবে? ভাইয়া মানলেই পুরো ফ্যামিলি মেনে যাবে, আর যদি ভাইয়া না মানে? শান তখন মৃদু হেসে বলল, ভাইয়া আজ পর্যন্ত আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। নিজের দিকটা অপূর্ণ রেখেও সে সবসময় আমাকে পূর্ণ করার চেষ্টা করেছে। আমার একটা আবদার সে রাখবে না, এমনটা হতেই পারে না। তিথি কিছুক্ষণ চুপ থেকে আর্দ্র কণ্ঠে বলল, আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন তো? শান আর কথা বাড়ালো না, শুধু হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার হাতটা দিন তো। কেন? আরে দিন না। তিথি একটু ইতস্ত করে নিজের কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল। শান তার প্যান্টের পকেট থেকে ছোট একখানা মখমলের বক্স বের করল। সেখান থেকে জকজকে একটি আংটি বের করে সযত্নে পরিয়ে দিল তিথির অনামিকায়। তিথি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল সে আংটির দিকে।
শান শান্ত স্বরে বলল, একে বোধহয় বাগদান বা এঙ্গেজমেন্ট বলে। আপনাকে নিজের বলে দাবি করে রাখলাম, ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি শান, একবার যখন কোনো মেয়েকে মন দিয়েছি তাকেই ভালোবেসেছি। বিয়ে করলে আমি তাকেই করব। আমার এই মন দ্বিতীয় কাউকে দেওয়ার সাধ্য আমার নেই। আপনার প্রতি যে ভালোবাসাটা জন্মেছে তা অন্য কারো জন্য আসবে না। তিথি চোখ দুটো নোনা জলে টলমল করে উঠল। ধরা গলায় বলল, যদি কখনো এমন সময় আসে যে আপনি নিজেই পিছিয়ে গেলেন? আসবে না। শানের উত্তর ছিল পাহাড়ের মতো অটল। তিথি আবারও সতর্ক করল, আপনি কিন্তু এখনও আমার পরিচয় জানেন না। যদি জানার পর মনে হয় যে এ মেয়েকে বিয়ে করা যায় না, তখন? আমার পরিচয় কিন্তু খুব একটা সম্মানজনক না শান। আমি আপনাকে ভালোবেসেছি তিথি, আপনার পরিচয়কে না। আমার উপরেও বিশ্বাস রাখতে পারুন। রাত 1টা। গুলশান 2-এর সেই নামি নাইট ক্লাবটির স্পিকারগুলো থেকে তখন বিকট শব্দে গান ফেটে পড়ছে। চারদিকে নীল লাল আলো আর কড়া পারফিউমের গন্ধে এক দমবন্ধকর পরিবেশ। ক্লাবের ভিতরটা তখন আধুনিকতার নামে এক চরম উচ্ছৃঙ্খলতায় মত্ত। ডান্স ফ্লোরে আধো অন্ধকারে যে যার মতো উদ্দাম নাচানাচিতে ব্যস্ত। তরুণীদের পরনের পোশাকগুলো এতটাই সংক্ষিপ্ত যে সেগুলোকে ঠিক পোশাক বলা চলে কিনা তা নিয়ে সংশয় জাগে। হাতে মদের বোতল আর ঠোঁটে তৃপ্তির হাসি নিয়ে তারা মিশে যাচ্ছে ভিড়ের মাঝে। সিফাতের সাথে আজ শানু এখানে এসেছে। সিফাতের মতো রোজ রোজ এই নেশার নরকে আসার অভ্যেস শানের নেই, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে আর মনের অবাধ্য টানে আজ সে নিজেকে আটকাতে পারেনি। এই বয়সের ছেলেদের উড়ো উড়ো মন কতক্ষণ আর আটকে রাখা যায়? তাদের টেবিলের উপর সাজানো দামি মদের বোতল। সিফাত একের পর এক গ্লাস সে খালি করে চলেছে যান্ত্রিকভাবে। ড্রাগ আর অ্যালকোহলে তার শরীর এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সহজে এখন আর নেশাই চড়তে চায় না। শান সেখানে বসে আছে বেশ সতর্ক হয়ে। সে জানে সীমানা পার করলেই বিপদ। যদি কোনোভাবে টলমলে পায়ে বাড়ি ফিরে আর ফারাজের সামনে পড়ে যায়, তার কপালে যে কি দুর্ভোগ আছে তা ভেবেই শানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সিফাতকে আবার বোতল টানতে দেখে শান হাত বাড়িয়ে বাধা দিল। সিফাত, অনেক হয়েছে রে, আর খাস না। বাসায় ফিরতে হবে, অনেক রাত হয়েছে। নেশার ঘুরে আচ্ছন্ন সিফাত ঝট করে শানের হাত সরিয়ে দিল। রক্তিম চোখে তাকিয়ে মুখ খিচিয়ে বলে উঠল, শাট আপ, ফাঁকে বিচ। মাদকাসক্তি এক ভয়াবহ ব্যাধি যা মানুষের বিবেক আর মস্তিষ্ককে পঙ্গু করে দেয়। সিফাতের মস্তিষ্কে এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। সেখানে রাজত্ব করছে কেবল নেশার চাহিদা। শান বুঝল এই অবস্থায় একে বাধা দেওয়া মানেই অকারণে কিছু গালি শোনা। কিন্তু এই অবস্থায় ফেলে রেখে চলেও যাওয়া যাবে না। কোনো অঘটন ঘটিয়ে বসে তা ঠিক নেই। সিফাত গ্লাসের পর গ্লাস শেষ করে এক সময় চেয়ারে গাছ ছেড়ে দিয়ে হেলান দিয়ে বসল। ঝাপসা চোখে সে ডান্স ফ্লোরের দিকে তাকালো। সে আলো আঁধারের ভিড়ের মাঝে হঠাৎই তার দৃষ্টি আটকে গেল এক তরুণীর উপরে। লাল রঙের একটি বডিকন ড্রেস পরা মেয়েটি তখন সুরের তালে শরীর দুলাচ্ছে। মেয়েটি সেই পরিচিত আদল আর আগুনের মতো লাল পোশাকটি দেখে সিফাতের নেশাগ্রস্ত মস্তিষ্কে এক ঝটকায় বিদ্যুৎ খেলে গেল। সেই উগ্র গানের তালে মাতাল ক্লাবের ডান্স ফ্লোরে লাল রঙের বডিকন পরা মেয়েটি যেন এক জ্বলন্ত অগ্নিকাণ্ড। হাঁটু পর্যন্ত ঝুল, গাড়ের কাছে সরু পিতার সে ড্রেসটি তার শরীরের প্রতিটি ভাঁজকে নির্লজ্জভাবেই ফুটিয়ে তুলেছে। ঠোঁটে রক্তিম বর্ণের লিপস্টিক আর মুখের ভারী মেকআপে তাকে কোনো এক পৌরাণিক মায়াবিনীর মতো লাগছে। সোনালি রঙের চুলে কৃত্রিম আলোর ছটা পড়ে এক অদ্ভুত বিভ্রম তৈরি করেছে। সুন্দরী সে, সন্দেহ নেই, তবে সেই সৌন্দর্য যে এক বিষাক্ত তৃষ্ণার মতো। সিফাতের নেশাতু চোখ সে লাল রঙের বরণ ফাঁদে আটকে গেল। মেয়েটিও বোধহয় সিফাতের সুঠাম দেহ দেখে প্রলুব্ধ হয়েছিল। সে চোখ দিয়ে সিফাতকে এক অদ্ভুত ইশারায় কাছে ডাকল। সিফাতের অবচেতন মন তখন একজন সঙ্গিনীর সান্নিধ্য পাওয়ার জন্য মরিয়া। শান আবারও বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু নেশার ঘরে থাকা সিফাত তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে শানের হাত চটকায় সরিয়ে দিয়ে এগিয়ে গেল সে আগুনের দিকে। মেয়েদের স্বভাবজাত লাজুকতার কোনো চিহ্নই এ মেয়ের মাঝে নেই। সিফাত কাছে যেতেই এলিসা তাকে দু হাতে জড়িয়ে ধরল। সিফাতও দেরি না করে মেয়েটির কোমরে হাত রেখে নিজের দিকে টেনে নিল। তার অভিজ্ঞ চোখ এক পলকে চিনে নিল এই চঞ্চলা হরিণীকে। সে কোনো ভূমিকা না করে এলিসার গলায় উষ্ণ এক চুম্বন এঁকে দিল। এলিসার চোখে মুখে তখন সম্মতির ঝিলিক। সিফাত নেশা জড়ানো গলায় ইংরেজিতে বলল, হোয়াটস আপ ডার্লিং, অ্যান্ড হোয়াটস ইউর নেম?
মেয়েটি মোহময়ী হাসি দিয়ে উত্তর দিল, মাই নেম ইজ এলিসা। হোয়াটস ইউর্স? লেডি কিলার। নাইস নেম উইথ এ নাইস বডি, বাট ইউর ফিগার ইজ মোর শান্টিং দ্যান ইউর নেম, বেবস। থ্যাংক ইউ ডার্লিং। সিফা তার সময় নষ্ট করতে চাইল না, সরাসরি প্রস্তাব দিল, ক্যান আই চেক দ্য ফ্লেভার অফ ইউর লিপস্টিক? এলিসার উত্তরের অপেক্ষা না করেই সিফা তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এই কলুষিত পরিবেশে এমন নষ্টামি দেখার মতো সময় কারো নেই। আশেপাশে শত শত মানুষ তখন যে যার মতো আদিম খেলায় মত্ত। এলিসা বিরক্ত হওয়া তো দূরের কথা, বরং আরও বেশি আহ্লাদে গলে গিয়ে বলল, আই লাইক ইউর পার্সোনালিটি বেবস। আই প্রেফার মেন হু আর দিস ডিরেক্ট। সিফের তার গাড়ির কাছে মুখ নামিয়ে ফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট টু এনজয় সামথিং মোর ডিরেক্টলি ডার্লিং এলিসা? হোয়াই নট, দেন লেটস গো। এলিসা ক্লাবের একজন নিয়মিত এবং প্রভাবশালী সদস্য। সে সিফাতের হাত ধরে ভিআইপিদের জন্য সংরক্ষিত একটি বিশেষ কক্ষের দিকে এগিয়ে গেল। রাত তখন 2:30। শান ঠায় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল, শরীরে রাজ্যের অবসাদ। এমন সময়ে টলমলে পায়ে ফিরে এলো সিফাত। তাকে দেখে মনে হচ্ছে পাহাড় সমান কোনো পরিশ্রম করে এসেছে, হাঁপাচ্ছে আর গামছে। শান বিরক্তি আর উদ্বেগ নিয়ে প্রশ্ন করল, কী অবস্থা তোর? ড্রাগ নিয়েছিস নাকি? তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। কোথায় ছিলি তুই? সিফাত দফাস করে চেয়ারে বসে আবার গ্লাসে মদ ঢালতে শুরু করলো। নির্লিপ্ত স্বরে বলল, ডেটে গিয়েছিলাম। হোয়াট দ্য ফাক? তুই ওই মেয়েটার সাথে ডেটে গিয়েছিলি? তুই এতটা নিচে নেমে গেছিস জানতাম না তো। শানের কণ্ঠে ঘৃণা জড়ে পড়ল। সিফাত অপাজ্ঞর হাসি হেসে বলল, এনজয় ইউর লাইফ ব্রো, জাস্ট চিল। আমাকে জ্ঞান না দিয়ে তোর যদি কাউকে ভালো লাগে তুইও যা, আমার রুচি তোর মতো জঘন্য না। বলে শান রাগে এক নিঃশ্বাসে কয়েক গ্লাস পান করে ফেলল। কিছুক্ষণের মধ্যে নেশার নীলবিষ দুজনের রক্তে মিশে গেল। সানা সিফা দুজনেই এখন হিতাহিত জ্ঞান শূন্য, পুরোপুরি মাতাল। ক্লাবের ঝাপসা আলো আর কড়া মিউজিকের মাঝে শান হঠাৎ থমকে গেল। শানের গলার স্বর আতঙ্কে বুঝে এলো। সে ফিস করে বলল, ভাইয়া। সিফাত চোখ ফিটফিট করে তাকালো, কি ভাইয়া? শানের চোখে মুখে তখন জমাট বাঁধা আতঙ্ক। সে হাত দিয়ে পেছনের অন্ধকারের দিকে ইশারা করল। সিফাত টলতে টলতে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির অবয়ব আর রাগে চাহনি দেখে শান বিড়বিড় করল, দেখতে ঠিক ফারাজ ভাইয়ের মতো লাগছে না? ফারাজ বজ্র কঠিন মুখে দাঁড়িয়ে আছে। সিফাত কথা শেষ হওয়ার আগেই সে সজোরে এক বিরাশি শিক্ষার থাপ্পড় কষিয়ে দিল সিফাতের গালে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অস্তরাগের রং। লিখেছেন তেজরিন উম্মিদ। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।